ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো ক্লাস 9-এর থার্ড সামেটিভ এক্সামের 3 নম্বর স্কুল গোড়াবাজার আইসি ইনস্টিটিউশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি উত্তর আপলোড করবো। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে যাতে সমস্ত ভিডিও পেতে থাকো। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে প্লে লিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে ভৌত বিজ্ঞানের 1 থেকে 16টা স্কুলের অবজেক্টিভ পার্ট 1 ভিডিওগুলো পেয়ে যাবে। এছাড়া স্কুলে 1 ও 2-এরও পাবে। তো শুরু করছে দেখো গ্রুপ সি। সাধারণ তুলাযন্ত্রের সুবিদিত দুটি শর্ত, ঠিক আছে, দেখে নাও। এই যে তুলাযন্ত্রের সুবিধা হওয়া দুটি শর্ত, এটা অভিনব 13 করেছে। তুলাদণ্ডের বাহু দুটি দীর্ঘ এবং হালকা হওয়া প্রয়োজন, তুলাপত্র দুটি হালকা হওয়া প্রয়োজন এবং তুলাদণ্ডের ভার কেন্দ্র তুলাদণ্ডের আলম্বের নিচে যতটা সম্ভব কাছে থাকা প্রয়োজন এবং সূচকটি লম্ব হওয়া প্রয়োজন। দুটো বলেছে, এক্সট্রা একটা লিখবে, 3টে লিখবে, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নেবে। পরের কোশ্চেন, তো নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো। পরীক্ষায় যে কোনো একটা গতিসূত্র আসবে, হয় প্রথম নাহলে দ্বিতীয়। তো দেখে নাও, সহায়িকা 74 পাতায় আছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, রায়ান মার্টিন সহায়িকা। বস্তু ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। এটুকু লিখে নেবে। পরের কোশ্চেন, বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছনের দিকে ধাক্কা খায় কেন? দেখে নাও। বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুকটি যেমন গুলিটিকে সামনের দিকে ঠেলে দেয়, তেমনি গুলিটিও সমান কিন্তু বিপরীতমুখী প্রতিক্রিয়ায় বন্দুকটিকে পিছনের দিকে ঠেলে দেয়। তাই গুলি ছোড়ার পরই লোকটি বন্দুকের পিছু হটার জন্য পিছনের দিকে একটা ধাক্কা অনুভব করে। তাহলে এটাকে লিখে দেবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো 3 নম্বর, বার্নৌলির নীতিটি বিবৃত করো। এটা দেখে নাও। এই যে বার্নৌলির নীতি, অসংলগ্ন অসাম্য আদর্শ তরলে ধারারেখা প্রবাহের ক্ষেত্রে প্রবাহ রেখার যে কোনো বিন্দুতে প্রতি একক আয়তন তরলের স্থিতিশক্তি, গতিশক্তি এবং চাপ শক্তির যোগফল সর্বদা ধ্রুবক হবে। এটুকু লিখে দেবে, স্ক্রিনশট নিয়ে নাও। 4 নম্বর কোশ্চেন, ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের মধ্যে দুটি পার্থক্য। ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের মধ্যে দুটি পার্থক্য দেখে না। দেখো, পদার্থের একক আয়তনের ভর কে ঘনত্ব বলে। আর 4 ডিগ্রি সি তাপমাত্রায় পদার্থটির সম আয়তন জল অপেক্ষা যতক্ষণ ভারী তাহলে আপেক্ষিক ঘনত্ব। এর একক আছে, একক নেই। ঘনত্বের মাত্রা হচ্ছে ml⁻³ এটি মাত্রা। এই 3টে পয়েন্ট লিখে দেবে, স্ক্রিনশট নেবে। 4, একটি স্প্রিংয়ের দৈর্ঘ্য 2 সেমি বৃদ্ধি করার জন্য 10⁻² n বলের প্রয়োজন হলে স্প্রিংটির বল ধ্রুবকের মান কত? ভিডিও লেন্থ আমি করে রেখেছি। বল F সমান 10⁻² নিউটন। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি x সমান 2 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটার নিয়ে আসলাম, 100 দিয়ে ভাগ করে, তাহলে 0.02 মিটার। তাহলে স্প্রিংটির বল কে এ সমান F/x। F এর মান 10⁻², আর x এর মান হচ্ছে 0.02 মিটার। তাহলে এটা দেখো, এই দশমিক আছে নিচে 2 ঘর, তাহলে উপরে 100 হবে। আর 10⁻² থাকলো 100 লেখা যায় 10⁻², তাহলে -2 + 2 0 হয়ে যায়, 1/2। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 0.5। একক হবে বল বাই দৈর্ঘ্য, অর্থাৎ নিউটন পার মিটার। এটা স্ক্রিনশট নিয়ে নেবে।
বস্তুর উপর বল প্রযুক্ত হলেও কি কি অবস্থায় কার্য সম্পাদিত হয় না দেখে নাও। দেখো, বস্তুর উপর প্রযুক্ত কোনো বল যখন বস্তুর সরণের অভিমুখের সঙ্গে লম্বভাবে প্রযুক্ত হয় তখন ওই বল কোনো কার্য করে না, ওই বলকে তখন কার্যহীন বল বলে। অর্থাৎ প্রযুক্ত বল বস্তুর সরণের অভিমুখের সঙ্গে সমকোণে ক্রিয়াশীল হলে কৃতকার্যের পরিমাণ শূন্য হয়, এটা লিখে দেবে। ঠিক আছে, পরের কোশ্চেন, একটি বস্তুর ভর m গতিশীল p হলে মন করো বস্তুর ভরবেগ p সমান √2mv। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যানুয়াল এক্সাম বা থার্ড সামেটিভ এক্সাম আসার জন্য, দেখে নাও। তাহলে ধরি বস্তুর ভর হচ্ছে m, বস্তুর বেগ হচ্ছে v, আর বস্তুর ভরবেগ তাহলে কি হবে, ভর ইন্টু বেগ mv, সেটাকে p দিয়ে প্রকাশ করে ধরে নিলাম p সমান mv। বস্তুর গতিশক্তি E সমান ½ mv²। এবার লবকে m দিয়ে গুণ করেছি, হরকে m দিয়ে গুণ করলাম, তাহলে mm গুণ করলে m², নিচে 2m পড়ে থাকলো। তাহলে mv কে ফার্স্ট ব্র্যাকেট নিলে mv এর হোল স্কোয়ার বাই 2m, যেহেতু mv সমান p ধরেছিলাম তাহলে p²। তাহলে দেখো ইটা লিখলাম, তাহলে p² কোণা করে গুণ করছি, p² সমান 2me, p সমান √2m, তাহলে প্রমাণিত। ঠিক আছে, আরেকবার প্রথম থেকে দেখাই, বস্তুর ভর m, বেগ v, এই যে ভর বেগ p সমান mv ধরতে হবে, তারপরে ধাপে 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 করতে হবে। পরের কোশ্চেন, শর্ত সহ ক্যালোরি নীতির মূল নীতিটি লেখো। এটা পরীক্ষা আসার খুব সম্ভাবনা, থার্ড সামেটিভ এক্সাম। ক্যালোরি নীতির মূল নীতি দেখে নাও। এই যে দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে তাপীয় সাম্যাবস্থা আসার জন্য তাদের মধ্যে তাপের আদান প্রদান হবে। বেশি উষ্ণতা বিশিষ্ট বস্তুটি তাপ বর্জন করবে এবং কম উষ্ণতা বিশিষ্ট বস্তুটি ওই তাপ গ্রহণ করবে। তাপের এই গ্রহণ বর্জন চলতে থাকবে যতক্ষণ উভয় বস্তুর উষ্ণতা সমান না হয়। ঠিক আছে, আর যারা একটু মনে রাখতে পারবে না এইটুকু লিখবে সংক্ষেপে, দুটি বস্তু পারস্পরিকের মধ্যে কোনো তাপ বিনিময় না হয় বা বস্তুর মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া না হয় তাহলে শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ সমান উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ। এটি ক্যালোরি নীতির মূল নীতি। যে পারবে সম্পূর্ণটা লিখবে। ঠিক আছে, পরের কোশ্চেন, -10 ডিগ্রি সি তাপমাত্রার কিছু পরিমাণ বরফে তাপ প্রয়োগ করে 20 ডিগ্রি সি তাপমাত্রা জলে পরিণত করা হলো, বিষয়টি লেখচিত্রের সাহায্যে দেখো। তো দেখো, প্রথম হচ্ছে কিছু বরফ -10 ডিগ্রি সি এ বিন্দুতে আছে, সেখান থেকে যখন সেই বরফই বরফ থেকে জলে আসবে, মানে 0 ডিগ্রি সিতে বরফেই থাকবে, এটা ধরো কঠিন, এটা হচ্ছে তরল, তাহলে কঠিন তরলের একটা মিশ্রণ থাকছে। এখানে দেখো বি বিন্দুতে যখন আসছে 0 ডিগ্রি সি, এবার 0 ডিগ্রি সিতেই সে 1 গ্রাম বরফ 80 ক্যালোরি তাপ পেলে ওই উষ্ণতা 1 গ্রাম জলে পরিণত হয়, তাহলে এটা 0 ডিগ্রি সিতেই থাকবে, সেখান থেকে উষ্ণতা বাড়ছে 20 ডিগ্রি সি। এবার আমি দেখিয়েছি এ হচ্ছে -10 ডিগ্রি সি, বি বিন্দুটা হচ্ছে 0 ডিগ্রি সি বরফ, আর সি বিন্দুতে 0 ডিগ্রি সি জল, আর ডি বিন্দুতে 20 ডিগ্রি সি জল। ঠিক আছে, এটা লিখে দেবে। পরের কোশ্চেন, তরঙ্গের গতিবেগ, তরঙ্গদৈর্ঘ্য এবং কম্পাঙ্কের মধ্যে কি সম্পর্ক, সম্পর্কটি স্থাপন করো। অর্থাৎ ভি সমান এন ল্যামডা তোমাকে দেখাতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যানুয়ালের জন্য, ফাইনাল। এইটা লিখবে যে ধরা যাক কোনো তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, কম্পাঙ্ক এন, তরঙ্গবেগ বি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ঠিক আছে, বইয়ে আছে, এখান থেকে শুরু করে ধরা যাক থেকে এটা স্ক্রিনশট নিয়ে নাও। পরের কোশ্চেন, স্বামীজি
শব্দটির প্রতিধ্বনি শুনতে হলে শব্দের উৎস থেকে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত রাখতে হবে। তো তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, স্বামীজি কাকে বলা হয় বা তার আসল নাম কি? স্বামীজি কোন মহান ব্যক্তিকে বলা হয়? তো ভৌত বিজ্ঞান বলেছে প্রতিফলক এবং শব্দ উৎস থেকে ন্যূনতম দূরত্ব কত হবে। তো দেখে নাও, স্বামীজিকে ভেঙে লেখা যায় স্বামী প্লাস জি, অর্থাৎ স্বামীজি হচ্ছে দ্বিমাত্রিক শব্দ। তাহলে দ্বিমাত্রিক শব্দের শব্দ নির্বন্ধ কত? 2/5 সেকেন্ড। একমাত্রিক হলে 1/5, ত্রিমাত্রিক হলে 3/5। এবং বায়ুতে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। তুমি যদি 330 ধরো তাহলে রেজাল্ট আলাদা আসবে। আমি 32 ধরেছি, তাহলে এক্ষেত্রে 2x সমান 332 ইন্টু 2/5। তাহলে x সমান 2টা এখানে আসলে কেটে গেল, 332কে 2 দিয়ে 5 দিয়ে ভাগ করো, 66.4 মিটার। অর্থাৎ শব্দের এই যে কোশ্চেনটা করেছি যে শব্দের উৎস থেকে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত রাখতে হবে, তার উত্তর হবে 66.4 মিটার। পরের কোশ্চেন দেখো, আইসোটোন কাকে বলে একটি উদাহরণ দাও। দেখবে আইসোবার, আইসোটোপ, তেমনি আইসোটোন কাকে বলে দেখে নাও। আইসোটোন হচ্ছে বিভিন্ন মৌলের যে সমস্ত পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা অর্থাৎ ভর সংখ্যা আলাদা, তাদেরকে পরস্পরে আইসোটোন বলে। এখান থেকে লিখে দেবে। আর উদাহরণ এটাই দেবে, সিলিকন ফসফরাস 1430 1531। তাহলে দেখো ভর সংখ্যা ভরের সংখ্যা সবই আলাদা, শুধু নিউট্রন সংখ্যা হচ্ছে 30 বিয়োগ 14 16, এক্ষেত্রেও 31 বিয়োগ 15 16। তাহলে উভয় ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান। ঠিক আছে, দেখো বেশিরভাগ ক্ষেত্রে পারমাণবিক গুরুত্ব ভগ্নাংশ হয় কেন দেখে নাও। এই যে কোশ্চেনটা, অধিকাংশ মৌলের পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব ভগ্নাংশ হয় কেন, এটা লিখবে। এটা 214 পাতা, রায়ান মার্টিন। প্রকৃতিতে প্রায় সব মৌল একাধিক আইসোটোপের মিশ্রণ রূপে বর্তমান। প্রকৃতিজাত কোনো নির্দিষ্ট মৌলে তার আইসোটোপগুলির প্রাচুর্য অনুপাত মোটামুটি নির্দিষ্ট। মৌলের পারমাণবিক ভর নির্ণয়ের সময় এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে। ঠিক আছে, 214 পাতা পেয়ে যাবে। পরের কোশ্চেন দেখো, 40 ডিগ্রি সি তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 65 বলতে কি বোঝায়? তো এটা লিখবে, 40 ডিগ্রি সি উষ্ণতায় বা তাপমাত্রায় 100 গ্রাম জলে সর্বাধিক 65 গ্রাম পটাশিয়াম নাইট্রেট ভাস্বরেও লিখতে পারো, চিহ্নের সংকেতেও লিখতে পারো। KNO3 মানে পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। ঠিক আছে, এটা স্ক্রিনশট নেবে। পরের কোশ্চেন, অ্যালুমিনিয়াম চূর্ণের সাথে গাঢ় সোডিয়াম হাইড্রক্সাইড মিশিয়ে উত্তপ্ত করলে কী করবে, সমীকরণ সহ লেখো। তো দেখো, অ্যালুমিনিয়াম Al প্লাস NaOH প্লাস জল মিশ্রণ বলেছে উৎপন্ন। তো এইভাবে সোডিয়াম অ্যালুমিনেট NaAlO2 প্লাস হাইড্রোজেন গ্যাস। তাহলে এটা ব্যালেন্স করতে গেলে অক্সিজেন দুটো আছে, এখানে বিজোড় আছে, 2 নাও, এখানে 2 নাও, এ লাগে 2 বসাও। তাহলে দেখো এখানে 2 আর 2 4, অক্সিজেন এখানে 2 নেবে। তাহলে হাইড্রোজেন 2 দিয়ে 4 আর 2 6, এখানে 3 লিখবে। তাহলে লিখবে ভাষায় কীভাবে লিখে দেবো, কত সহজ কেমিস্ট্রি। কোশ্চেনটা কী ছিল যে অ্যালুমিনিয়ামের চূর্ণের সঙ্গে গাঢ় NaOH মিশ্রণ উত্তপ্ত করলে সোডিয়াম অ্যালুমিনেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। সোডিয়াম অ্যালুমিনেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কোন ধরনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে আলাদা করার জন্য ডিওজি ফানেল ব্যবহার করা হয়? ডিওজি ফানেল বা সেপারেটরি ফানেল ব্যবহার করা হয় যখন দুটো তরল অমিশ্রণীয় বা ইনমিশ্রিত, দুটি অমিশ্রণীয় তরলকে আলাদা করার জন্য ডিওজি ফানেল ব্যবহার করা হয়। একটি তরল
জৈব দ্রাবকের নাম কি? এটা উত্তর হবে ইথানল বা ইথাইল অ্যালকোহল, এছাড়াও অ্যাসিটোন, ঠিক আছে, বা বেনজিন, যে কোনো একটা লিখবে, ইথানল কমা অ্যাসিটোন কমা বেনজিন। এই কোশ্চেনটা বাদ চলে গেছিল। সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার উপায় এটি দেখে নাও। এই যে সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার উপায়, এক হচ্ছে স্থির উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত দ্রাবক যোগ করলে দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যাবে। মানে বেশি পরিমাণে দ্রাবক যোগ করলে কি হবে? অসম্পৃক্ত। এছাড়াও আরও দুটো পয়েন্ট আছে। উষ্ণতা বৃদ্ধিতে যেসব দ্রাব্যের দ্রাব্যতা বাড়ে তাদের সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করলে উচ্চতর উষ্ণতায় দ্রবণটি অসম্পৃক্ত দ্রবণে পরিণত হবে, এবং উষ্ণতা হ্রাসেও যেসব দ্রাব্যের দ্রাব্যতা বাড়ে তাদের সম্পৃক্ত দ্রবণকে ঠান্ডা করলে নিম্নতর উষ্ণতায় দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যায়। এক্সআইভি স্ফুটন পদ্ধতির সাহায্যে জলের অস্তা কীভাবে দূর করা হয়? সমীকরণ সরলেখ, এটা ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। এই যে সহায়িকায় 334 পদার আয়ন মার্টিন জলের অস্থায়ী ক্ষরতা দূরীকরণ, এই সমীকরণটা লিখে দেবে। ক্যালসিয়াম বাইকার্বনেট উত্তপ্ত করলে ক্যালসিয়াম কার্বনেট প্লাস CO2 প্লাস জল তৈরি হয়। নিচের দিকটা বোঝায় পদক্ষেপ, উপরের দিকটা বোঝায় গ্যাস। দুটো বিক্রিয়া লিখবে, স্ক্রিনশট নাও, এই পর্যন্ত লিখবে, ঠিক আছে। পরের কোশ্চেন, আয়নমুক্ত জল কি সত্যি আয়নমুক্ত? ও তার একটা ছিল XB, পাতিত জলে কয়েক ফুটার লঘু সালফারিক অ্যাসিড যোগ করলে সেটি মৃদু জল বা কড়া জলের মতো আচরণ করে। উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। দেখে নাও, এই যে জলে কয়েক ফোঁটা খনিজ অ্যাসিড, অর্থাৎ এখানে দেওয়া আছে H2SO4, তাহলে জল হচ্ছে কি ক্ষর জলের মতো আচরণ করে। কেন ব্যাখ্যা করতে হবে? জলে কয়েক ফোঁটা খনিজ অ্যাসিড H2SO4 যোগ করে সাবান ব্যবহার করলে ওই জল ক্ষর জলের মতো আচরণ করে, কারণ সাবান হলো স্টিয়ারিক বা পামিটিক প্রভৃতি ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। এগুলি জলে উপস্থিত খনিজ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে মূলত ফ্যাটি অ্যাসিডকে অন্তর্ভুক্ত করে, ফলে জলে সাবান বসলে সহজে ফেনা উৎপন্ন হয় না, সাবান অপচয় এবং ক্ষর জলের ন্যায় আচরণ করে। এই পর্যন্ত লিখে দেবে। পরের কোশ্চেন, আয়নমুক্ত জল কি সত্যি আয়নমুক্ত? না, ব্যাখ্যা করবে এখানে। আয়নমুক্ত জলে H+OH- আয়ন ব্যতীত অন্য কোনো আয়ন উপস্থিত থাকে না ঠিকই, কিন্তু বিভিন্ন প্রকার তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ যেমন জৈব অশুদ্ধি, CO2, সিলিকা, পাইরোজ প্রভৃতি উপস্থিত থাকে। এটা লিখে দেবে। পরের কোশ্চেন, বীজগণিতিক পদ্ধতিতে B=E+AT সমীকরণটি প্রতিষ্ঠা করো। দেখে নাও, বলেছে বীজগণিতিক লিখবে যে মনে করি কোনো গতিশীল বস্তু প্রাথমিক বেগ U, টি সময় অবস্থিত অন্তিম বেগ V, ত্বরণ A, তাহলে বেগের পরিবর্তন B - U, তাহলে ত্বরণ সমান বেগের পরিবর্তন বাই সময়, অর্থাৎ A সমান B - U/T, B - U সমান AT, B সমান E+AT। পরের কোশ্চেন দেখো, এক ব্যক্তি পূর্ব দিকে 12 মিটার হাঁটার পর উত্তর দিকে 5 মিটার হাঁটল, ব্যক্তিটি স্মরণ কত? তো ধরো ব্যক্তিটা এখানে ছিল, খাতার এই দিকটায় পূর্ব দিক লিখবে ইস্ট, তার বিপরীত দিকে ওয়েস্ট। কিন্তু এখান থেকে পূর্ব দিকে তাকালে বাঁ দিক হচ্ছে নর্থ, ডান দিক হচ্ছে সাউথ। নর্থ মানে উত্তর, সাউথ মানে দক্ষিণ। দেখবে টিভিতে বলে না নিউজের ফুল ফর্ম কি? নর্থ, ইস্ট, ডাব্লিউ হচ্ছে ওয়েস্ট, এইচ হচ্ছে সাউথ। এখান থেকে বোঝা যাচ্ছে, সেখান থেকে বলেছে উত্তর দিকে 5 মিটার যাচ্ছে, তাহলে সরণ কত? তাহলে সরণটা হচ্ছে ওবিটা বের করতে হবে। তাহলে ওই জন্য আমি লিখেছি, দেখো ব্যক্তির সরণ ওবি সমান, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলে পাওয়া যায়
অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 12 স্কোয়ার করলে 144, 5 বর্গ করলে 25, 169, 169 বর্গ হচ্ছে 13 মিটার। তাহলে ব্যাখ্যাটির সরণ কত মিটার হচ্ছে? 13 মিটার হচ্ছে বা 13 মিটার। ঠিক আছে, স্ক্রিনশট নেবে, ছবিটাও দেখে নাও। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র লেখো। তৃতীয় সূত্র থেকে, নিউটনের তৃতীয় সূত্র থেকে সংরক্ষণ সূত্রটি প্রমাণ করো। দেখে নাও, এই যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, কোনো বস্তু বা বস্তু সংস্থার উপর বাহ্যিক বল ক্রিয়া না করলে ওই বস্তু বা বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ ধ্রুবক থাকে। অর্থাৎ একাধিক বস্তু পরস্পরের উপর বল প্রয়োগ করে সচলতে থাকে হতে পারে, কিন্তু বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে ওদের মোট ভরবেগ সবসময় অপরিবর্তিত থাকে। এটুকু লিখে দেবে, যারা ভালো স্টুডেন্ট ব্যাখ্যাটা শুধু করবে। এবার বলেছে এই কোশ্চেনটা দিয়েছে, দেখো নিউটনের তৃতীয় গতিসূত্র ব্যবহার করে কীভাবে ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রমাণ করা যায়। তাহলে 3-এর উত্তরটা এখানে আছে, পেজ নম্বর 93, সহায়িকা রায়ান মার্টিন। এখান থেকে 3 নম্বর মনে করি থেকে স্ক্রিনশট নাও এই পর্যন্ত, এবং অনেকটাই বড়, পারলে লিখবে। দেখ পরের কোশ্চেন, আপেক্ষিক গুরুত্ব কাকে বলে? আপেক্ষিক গুরুত্ব দেখে নাও। আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কঠিন বা তরল পদার্থের ঘনত্ব এবং 40 ডিগ্রি তাপমাত্রায় বিশুদ্ধ জলের ঘনত্বের অনুপাতকে আপেক্ষিক গুরুত্ব বলে। আপেক্ষিক গুরুত্ব সমান পদার্থের ঘনত্ব বা 40 ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব। এটুকু লিখে দেবে। একটা অঙ্ক দিয়েছে, রূপোর আপেক্ষিক ঘনত্ব 10.8, তাহলে জলের ঘনত্ব 1 × 10⁻³ kg/m³। তাহলে রূপোর ঘনত্ব SI এককে কত? তো দেখে নাও, আপেক্ষিক ঘনত্ব সূত্রটা মনে রাখবে, রূপোর ঘনত্ব বাই 40 ডিগ্রি সি তাপমাত্রায় জলের ঘনত্ব। এটা আমি এখানে লিখে দেবে, 40 ডিগ্রি সি তাপমাত্রায় জলের ঘনত্ব। তাহলে রূপোর ঘনত্বটা পুরোপুরি গুণ হয়ে যাবে, আপেক্ষিক ঘনত্ব ইন্টু জলের ঘনত্ব। মান বসে দাও, 10.8 × 1 × 10⁻³ 10⁻³ মানে 1000 দিয়ে গুণ করলে 3 ঘর 50 সরে যাবে, অর্থাৎ 10,800 kg/m³ হবে। টোটালটা স্ক্রিনশট নিয়ে নেবে। পরের কোশ্চেন, শিশিরাঙ্ক কাকে বলে? আর জলের ব্যতিক্রান্ত প্রসারণের ক্ষেত্রে ঘনত্ব উষ্ণতা লেখচিত্র অঙ্কন করো। তাহলে দেখো, শিশিরাঙ্ক কাকে বলে বা ডিউ পয়েন্ট, যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা ঠিক সম্পৃক্ত হয়, সেই উষ্ণতাকে বলা হয় শিশিরাঙ্ক। এটা যে প্রথম পার্ট। পরেরটা বলেছে, জলের ব্যতিক্রান্ত প্রসারণের ক্ষেত্রে ঘনত্ব ভার্সেস উষ্ণতা। ঘনত্ব ভার্সেস উষ্ণতা, এই যে দেখো, এটা আমাদের স্কুলে আমি প্রজেক্ট দিয়েছিলাম। তাহলে ঘনত্ব, এই যে জলের ঘনত্ব ভার্সেস উষ্ণতা, এই ছবিটা আঁকবে। এটা 0, 2, 4, 6, 8, 10 বলে উষ্ণতা, আর এটা ঘনত্ব kg/cm³, এটা গ্রাম/cm³ আছে, ছোট লেখা দেখা যাচ্ছে না। দেখতেই পাচ্ছ যে 4 ডিগ্রি সি উষ্ণতায় ঘনত্ব হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ সর্বোচ্চ। এই ছবিটা এঁকে দেবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং তির্যক তরঙ্গের মধ্যে একটি পার্থক্য, মানে যদি পার্থক্য একটাও বলে তবে দুটোই লিখে দেবে। দেখো, অনুদৈর্ঘ্য তরঙ্গ তির্যক তরঙ্গের পার্থক্য, অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। এটা রায়ান মার্টিন 416 পাতায়। এই একটা পয়েন্ট লিখবে, তারপরে বিষয়টা অবশ্যই লিখবে। যেমন সহজ আছে, তির্যক তরঙ্গকে সমবর্তিত করা যায় আর অনুদৈর্ঘ্য তরঙ্গে সমর্থন হয় না। জলে ঢিল ফেললে যে তরঙ্গের সৃষ্টি হয় সেটা তির্যক, শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই একটা পয়েন্ট, এটা 3টে পয়েন্ট লিখে দেবে। কিন্তু এখানে 1 নম্বর আছে, দুটো লিখবে, ঠিক আছে।
তারপরে কোনো বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন স্বরের গুণ বা জাতি কী কী বিষয়ের উপর নির্ভর করে। আর দেখে নাও এই যে কোশ্চেনটা, কোনো বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন স্বরের গুণ বা জাতি কী কী বিষয়ের উপর নির্ভর করে। এই যে শব্দের গুণ বা জাতির নিচের বিষয়ের উপর নির্ভর করে বলে লিখে দেবে। এক হচ্ছে মূল সুরের সঙ্গে থাকা উপসুরের সংখ্যার উপর, মূল সুরের সঙ্গে থাকা উপসুরের সংখ্যার উপর। দুই, উপসুরগুলির কম্পাঙ্কের অনুপাতের উপর। তিন হচ্ছে উপসুরগুলির আপেক্ষিক প্রাবল্যের উপর। তিনটে পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর থার্ড সেমিস্টার এক্সাম। পরের কোশ্চেন, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি দুটি। দেখে নাও, এটা অভিনব 71 কথায় আছে, একটা নম্বর 2 নম্বর ছবিটা শো রাখবে। এটাই ত্রুটি বা সীমাবদ্ধতা রাদারফোর্ডের পরমাণু মডেলের, ঠিক আছে। পেজ নাম্বার 71, স্ক্রিনশট নাও। ওখানে আছে ইলেকট্রন প্রোটন সংখ্যা সাপেক্ষে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে মূল পার্থক্য কি। ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সাপেক্ষে ক্যাটায়ন এবং অ্যানায়নের মূল পার্থক্য হচ্ছে তোমার ক্যাটায়নে ইলেকট্রন কম থাকে, প্রোটন সংখ্যা উভয়ের মধ্যে সমান থাকে, কিন্তু ক্যাটায়ন ইলেকট্রন কম থাকে, অ্যানায়ন ইলেকট্রন বেশি থাকে। তার মূল পার্থক্য হচ্ছে, উত্তর হবে ইলেকট্রন। ঠিক আছে। পারমাণবিক গুরুত্ব কাকে বলে? একটি সোডিয়াম পরমাণুর ভর গ্রাম এককে নির্ণয় করো। দেখে নাও, এই যে যেটা পারমাণবিক গুরুত্ব সেটাই পারমাণবিক ভর। একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের তুলনায় যতক্ষণ ভারী সেই সংখ্যাটিকে বলে পারমাণবিক ভর বলে। এটা লিখে দেবে, ঠিক আছে। পরের কোয়েশ্চেন ছিল কি, যে একটি সোডিয়াম পরমাণুর ভর গ্রাম এককে প্রকাশ করে। তাহলে সোডিয়াম হচ্ছে এক পরমাণু, সোডিয়াম অণু বা পরমাণু চিহ্ন সে একই, সংকেত এনে পরমাণু। তাহলে সোডিয়াম পরমাণু, একটি সোডিয়াম পরমাণুর ভর এনে পরমাণুর ভর কত হবে? 23 গ্রাম। তাহলে বলেছে একটি সোডিয়াম পরমাণুর ভর গ্রাম এককে প্রকাশ করো, মানে একটা সোডিয়াম পরমাণু তার ভর হচ্ছে 23 গ্রাম। তাহলে এটা হবে 23 গ্রাম। দেখো কোলয়েড কাকে বলে? সাথেটা সল, অ্যারোসল, জেল, ইমালশন শনাক্ত করো। মানে কোনটি সল, কোনটি অ্যারোসল, কোনটা জেল, কোনটা ইমালশন লিখতে হবে। তো কোলয়েড কাকে বলে দেখে নাও। এই যে কোলয়েড দ্রবণ, এখান থেকে লিখবেন যখন কোনো দ্রাবকের মধ্যে অন্য কোনো পদার্থের 10⁻⁻5 সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট অদ্রাব্য সূক্ষ্ম কণা প্রলম্বিত অবস্থায় ইতস্তত ঘুরে বেড়ায়, এরপর এটা দ্বিদশা সম্পূর্ণ অস্বচ্ছ অসমসত্ব স্থায়ী মিশ্রণ হয়। এই ধরনের অস্বচ্ছ অসমসত্ব স্থায়ী মিশ্রণকে বলা হয় কোলয়েড দ্রবণ, যেমন কুয়াশা, মেঘ, দুধ, ভাতের ফ্যান ইত্যাদি। পরের কোশ্চেন দেখো, সল, অ্যারোসল, জল, ইমালশন শনাক্ত করো। তাহলে মনে রাখবে, এটা লিখে নেবে। পনির হচ্ছে জেল, কুয়াশা হচ্ছে অ্যারোসল, সালফার ক্লোরাইড হচ্ছে সল, আর মাখন হচ্ছে জেল। তাহলে এটা লিখে নেবে, পনির জেল, কুয়াশা অ্যারোসল, সালফার ক্লোরাইড হচ্ছে সল, মাখন হচ্ছে জেল। পরের কোশ্চেন, আরডিএস তত্ত্ব অনুসারে অ্যাসিডের সংজ্ঞা দাও। তাহলে এটাই লিখবে, আরডিএস যে সকল হাইড্রোজেন গঠিত যৌগ জলের দ্রবণে আয়নিত হয়ে ক্যাটায়ন রূপে শুধুমাত্র H+ আয়ন দেয়, অপর একটি অ্যানায়ন উৎপন্ন করে, তাদের বলে অ্যাসিড, যেমন HCl, H2SO ইত্যাদি। ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, এই যে কপার সিমেন্টের সঙ্গে শীতল ও মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া কী ঘটবে? ঠিক আছে, এটা দেখে নাও।
যেখানে আছে শীতল মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে কপারের বিক্রিয়া 3Cu প্লাস 8HNO3 তৈরি হবে কিউপ্রিক নাইট্রেট, তৈরি হবে নাইট্রিক অক্সাইড এবং জল 4 অণু। এই বিক্রিয়াটা লিখে দেবে শীতল ও মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে কপারের বিক্রিয়া। ঠিক আছে, পরের কোশ্চেন, উভধর্মী অক্সাইড কাকে বলে একটি উদাহরণ দাও। দেখে নাও, উভধর্মী অক্সাইড যে সকল অক্সাইড তীব্র অ্যাসিড তীব্র ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া লবণ ও জল উৎপন্ন করে তাদের বলে উভধর্মী অক্সাইড। জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনা Al2O3, পটাশিয়াম এটা হচ্ছে লেড অক্সাইড TbO, আর হচ্ছে SnO টিন অক্সাইড। পরের কোয়েশ্চেন, ফেনোল্যাকটোন কোন ধরনের প্রশমন ক্রিয়ায় ব্যবহৃত হয়? এটা হচ্ছে তোমার তীব্র ক্ষার ও মৃদু অ্যাসিড, তীব্র ক্ষার ও মৃদু অ্যাসিডের ক্ষেত্রে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং প্রচুর শেয়ার করবে বন্ধুদের মধ্যে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। দেখবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে স্কুল 1-2 অ্যান্সার দেওয়া আছে। শর্ট তোমার শর্ট কোয়েশ্চেন বলতে 1 থেকে 16খানা স্কুলেরই উত্তর করে দেওয়া আছে। এখন আবার তোমার বড় কোয়েশ্চেন উত্তর করে দেখাচ্ছি সিডি, এগুলো পড়বে ভালো করে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।